লিন নামের খুবই সাধারণ একটি মেয়ে, যে কিনা একটি বড় কোম্পানির সামান্য একজন ক্লিনার ছিল। আরেকদিন হঠাৎ করে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে সে এবং ভুল করে সেই কোম্পানির সিও শাওয়ের রুমে ঢুকে পড়ে। আর শাও সেদিন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই তারা দুজনে অপ্রত্যাশিতভাবে এক হয়ে যায়। তবে লিন পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে শাওয়ের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কারণ তার কাছে মনে হচ্ছিল শাওয়ের হয়তো কিছুই মনে নেই, আর যদি মনে থেকেও থাকে তাহলে শাও তাকে লোভী মনে করবে। তাই লিন শাওয়ের কাছ থেকে দূরে চলে যায়। তবে 2 মাস পর দেখা যায় লিন আসলে প্রেগনেন্ট। এতে তার পুরো দুনিয়া যেন মুহূর্তের মধ্যেই বদলে যায়। হ্যাঁ, কি তো সে অনেক দরিদ্র পরিবারের মেয়ে, তার উপর শাও ছিল বিশাল বড় কোটিপতি। তাই সে কোনোভাবেই শাওকে নিজে থেকে তার মনের কথা বলতে পারে না। তাহলে পরবর্তীতে লিনের সাথে কি ঘটেছিল? সামান্য একজন ক্লিনার হওয়ার পরেও লিন কি শাওয়ের মনে জায়গা করে নিতে পেরেছিল, নাকি তারই ক্লিনারের পরিচয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সম্পর্ক? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা লিনকে দেখতে পাই। আজ অফিসে প্রোগ্রাম থাকায় লিন ড্রিঙ্কস করেছে আর অনেক কাজ করায় সে অনেক ক্লান্ত। রুমে ঢুকতেই লিনের পেছন পেছন শাও রুমে আসে। মূলত এটা শাওয়ের রুম। লিন ভুল করে শাওয়ের রুমে ঢুকে পড়েছে। আর দুজনে যেহেতু ড্রাঙ্ক ছিল, তাই তাদের নিজেদের প্রতি কোনো কন্ট্রোল ছিল না। দুজনে নেশার ঘরে এই রাতে অনেক কাছাকাছি চলে আসে। এরপর সকালে ঘুম থেকে উঠলে লিন তার পাশে শাওকে দেখে খুব চমকে ওঠে। সে বুঝতে পারে কাল রাতে তার কত বড় ভুল হয়ে গেছে। লিন দ্রুত রুম থেকে বেরিয়ে যায় আর মনে মনে চিন্তা করে, শাও যদি জানতে পারে কালকে রাতের ঘটনা, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। শাও ছিল মূলত লিন যে অফিসে চাকরি করত সেই কোম্পানির সিইও। তো শাও ঘুম থেকে ওঠার আগেই লিন তার রুম থেকে পালিয়ে যায়। এরপর ঘুম থেকে উঠে শাও আর লিনকে কোথাও দেখতে পায় না। শাও কাল রাতের ঘটনাটা মোটেও ভোলেনি, তার সবকিছু স্পষ্ট মনে আছে। এরপর শাও অফিসে যাওয়ার জন্য রেডি হলে তার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। কোম্পানির ম্যানেজার তার জন্য ওয়েট করছে। কথা শুনে শাও দ্রুত অফিসের জন্য বের হয়। শাও অফিসে পৌঁছালে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট সকল ক্লিনারকে বলে দেয় সিইও অফিসের কাছে এসেছে, সবাই কাজ ঠিকঠাকভাবে করবে। মূলত এ সময় পুরো অফিসটাকে ক্লিন করা হয়, আর এই ক্লিনের দায়িত্বে ছিল লিন। শাও আসার কথা শুনে লিনের ভীষণ ভয় লাগে, কারণ তার বারবার কাল রাতের কথাই মনে পড়ে। যদি কালকের ঘটনার জন্য তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তখন তার কি হবে? যদি কিছু জিজ্ঞেস করা হয় তাহলে সে কি উত্তর দেবে? তো দেখা যায় শাও সোজাসুজি এসে লিনের সামনে দাঁড়ায়। লিন শাওকে এভাবে মুখোমুখি দেখে খুবই ভয় পেয়ে যায়, আর এখান থেকে চলে যেতে গেলেই শাও তাকে থামিয়ে দেয় এবং তার নিজের রুমে ডেকে নেয়। কিছুক্ষণ পরে লিন শাওয়ের রুমে আসলে শাও জিজ্ঞেস করে, সকালে তুমি আমাকে কোনো কিছু না বলে পালিয়ে চলে আসলে কেন? তখন লিন তার চাকরি বাঁচাতে ভয়ে ভয়ে বলে, কাল যেটা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দিন, আর এর ক্ষতিপূরণ হিসেবে আমি আমার চাকরি থেকে $200 জরিমানা দিচ্ছি। এই কথা শুনে শাওয়ের কাছে একটু অদ্ভুত লাগে, আর সে বলে ওঠে, মাত্র $200? এই কথা শুনে লিন আরও একটা শূন্য বাড়িয়ে দিয়ে বলে, ঠিক আছে, তাহলে $2000 দিচ্ছি। এর থেকে বেশি তো আমি দিতে পারবো না, কারণ তাহলে তো আমার মাস চলতে কষ্ট হয়ে যাবে। এই বলে লিন এখান থেকে দ্রুত চলে যায়। লিনের এমন অদ্ভুত আচরণ শাওর কাছে বেশ ভালোই লাগে। 2 মাস পর লিন তার মেডিকেল চেক আপের জন্য হসপিটালে আসলে ডক্টর জানায় সে প্রেগনেন্ট। এই কথা শুনে লিন পুরোপুরি চমকে যায়। তার মনে পড়ে শাওয়ের সঙ্গে সেদিন রাত কাটানোর সেই ঘটনা। কিন্তু লিন এই বাচ্চাটাকে রাখতে চায় না, আর বলে অ্যাবর্শন করাতে চায়, কারণ বাচ্চাটাকে রাখলে সে কার পরিচয় দিবে। এদিকে ডক্টর শাওকে জানিয়ে দেয় লিন অ্যাবর্শন করাচ্ছে। এই খবর পেয়ে শাও দ্রুত হসপিটালে আসে আর লিনকে অ্যাবর্শন করাতে নিষেধ করে দেয়, কারণ লিন মনে করছিল এই সমাজে সেই বাচ্চাটার কি পরিচয় দিবে। লোক জানাজানি হলেও তার বিপদ বাড়বে। কিন্তু শাওয়ের ওই দিনের কথা সবকিছু মনে আছে, আর সে বিনা কারণে একটা মেয়ের কোনো ক্ষতি হতে দিতে চায় না, সেই সন্তানের স্বীকৃতি দিতে চায়। তাই সে লিনকে বলে, তুমি বাচ্চাটাকে নষ্ট করো না, এই বাচ্চাটার দায়িত্ব আমি নিব। তুমি চাইলে আজ থেকে আমার বাসায় থাকতে পারো। তাছাড়া লিনকে খরচ করার জন্য একটা ব্ল্যাক কার্ড দেয়, তা দিয়ে তার যাবতীয় খরচ চালাতে বলে। কিন্তু এই কার্ডটা নিতে প্রথমে লিন অস্বীকার করে, পরবর্তীতে আবারও জোর করে শাও কার্ডটা তার কাছে দিয়ে যায়। এরপর লিনের আর কোনো কিছুই বলার থাকে না, বাধ্য হয়ে তাকে এই কার্ডটা তার কাছে রাখতে হয়, কারণ বসের মুখের উপর সবসময় কথা বলা যায় না। তবে লিন শাওকে বলে, ওই রাতটা ছিল ভয়ঙ্কর রাত, এমন কিছু হবে আমি কখনো বুঝতে পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, তাই আপনার থেকে আমি কোনো টাকা বা সাহায্য নিতে পারবো না। তাছাড়া এই সবকিছুর দায় আপনার ঘাড়েও আমি চাপাতে পারবো না, সবকিছু আমি একাই সামলে নিতে পারবো। কিন্তু এসব কোনো কথাই শাও পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, শাও এতেও চুপ করে থাকে না, বরং সে অফিস থেকে লিনের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেয়। বড় একটা ফ্ল্যাট বাসা তাকে থাকতে দেয়। এই বাড়ি এসে লিনের রুমটা বেশ পছন্দ হয়। তো বাড়িটা গুছিয়ে নিয়ে রাতে যখন লিন ঘুমাতে যায়, তখন দেখতে পায় হঠাৎ করে শাও তার রুমে এসেছে। এটা দেখে লিন ভয় পেয়ে যায়। হঠাৎ করে কেন শাও তার রুমে আসলো
সে কোনো কিছুই বুঝতে পারে না। মনে করে গতদিনের মতো হয়তো আবারও তার সঙ্গে রাত কাটাতে এসেছে বা তার একাকিত্বের সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তখন শাও ধীরে ধীরে লিনের কাছে এগিয়ে এসে বলে, তোমাকে দেখতে খুব অসুস্থ লাগছে। কপাল ছুঁয়ে বলে, তোমার কি জ্বর হয়েছে? কিন্তু লিন ব্যাপারটাকে সামলে নিলে শাওকে ঘুমাতে যেতে বলে। তবে মিস্টার শাও তার কাছাকাছি আসায় লিনের হার্টবিট তখন অনেক ফাস্ট হয়ে যায়। তারপর শাও এখান থেকে চলে গেলে লিন বুঝতে পারে সে শাওকে নিয়ে শুধুই টেনশন করছিল। পরদিন অফিসে ম্যানেজার শু আসলে সবাই তাকে স্বাগত জানায়। সেই সাথে শাও ও অফিসে আসলে শু তার কাছে গেলে শাও তার হাত ছাড়িয়ে সোজা লিনের কাছে এসে বলে, আজ রাতে দ্রুত বাসায় ফিরবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা শুনে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যায়, কারণ একজন সিইও কি করে সামান্য এক ক্লিনারের সঙ্গে এই কথা বলতে পারে। মূলত শু শাওকে পছন্দ করত, তাকে বিয়ে করতে চায়, কিন্তু শাও শুকে কখনোই সেভাবে পাত্তা দেয় না। আর এতে করে সুর মনে লিনের জন্য বেশ বিরক্তি সৃষ্টি হয়। সে কোনো মতে শাওকে গ্রাম্য একটা মেয়ের সঙ্গে কথা বলাটা মেনে নিতে পারে না, কারণ সে সবসময় স্মার্ট ভাবে তাকে শাওয়ের মন জয় করার চেষ্টা করে। সেখানে গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ের সঙ্গে কেন শাও কথা বলে এই বিষয়টাই সে বুঝে উঠতে পারে না, যার কারণে শু উঠে পড়ে লাগে লিনকে শিক্ষা দেওয়ার জন্য। তবে শু মনে মনে ভাবে লিন নিশ্চয়ই ভাগ্যবান নয়, শাওয়ের মতো একজন মানুষ কেন তার সঙ্গে কথা বলবে। এদিকে লিন ওভারটাইম করে বাসায় ফিরতে তার অনেক রাত হয়ে যায়। বাইরে বের হয়ে সে বাসায় ফেরার জন্য কোনো গাড়ি পায় না। তখন সে দেখতে পায় বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। কাছে আসতে দেখে গাড়ির ভেতর শাও তার জন্য অপেক্ষা করছে। মূলত শাও জানতো আজ ওভারটাইম করে লিনের বাসায় ফিরতে দেরি হবে, যার কারণে সে নিজে তার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। লিন গাড়ির কাছে আসলে শাও তাকে গাড়িতে উঠতে বলে। এই রাতে তেমন কোনো কথা হয় না। লিন শাওয়ের গাড়িতে উঠে পড়ে, তবে অনেক কাজ করায় লিন অনেক টায়ার্ড ছিল। গাড়িতে উঠতেই সে ঘুমিয়ে পড়ে। পরদিন লিন অফিসে আসলে তার কাজে ভালো পারফরমেন্স দেখে শাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, তোমাকে ক্লিনার থেকে ওয়েটারের দায়িত্ব দেওয়া হলো, আজকের প্রোগ্রামটা তুমি সামলাবে। তো দায়িত্ব পেয়ে লিন যখন সবার জন্য খাবার সার্ভ করতে যাচ্ছিল, তখন ইচ্ছে করে সেখানে থাকা সুর বান্ধবী লিনের সঙ্গে ধাক্কা লেগে গায়ের উপর পানি ঢেলে দুজনের ড্রেস নষ্ট করে ফেলে। মূলত সুর বান্ধবী সুর কথা মতো তাদের পরিকল্পনা অনুযায়ী কাজটা করেছে। এখানে লিনের কোনো দোষ না থাকলেও সে বারবার করে তার কাছে সরি বলে। তখন সুর বান্ধবী বলে উঠছে, তোমার সরিতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুমি পারবে ক্ষতিপূরণ দিতে? তুমি জানো ড্রেসটার দাম কত? তুমি সবকিছু নষ্ট করে দিয়েছ। এইভাবে বকাবকি করতে থাকলে মুহূর্তের ভেতর সেখানে সবাই এসে এক জায়গায় জড়ো হয়। শুয়ে সে লিনকে আরো বেশি কথা শোনাতে থাকে। এক পর্যায়ে বাধ্য হয়ে লিন বলে, আপনি টেনশন করবেন না, আপনার যত টাকা ক্ষতি হয়েছে আমি সেটা দিয়ে দেব। এই বলে সে তার পকেট থেকে শাওয়ের দেওয়া কার্ড বের করে বলে, আপনার ড্রেসটার দাম যত আপনি এখান থেকে নিতে পারেন। অফিসের একজন ক্লিনারের কাছে কার্ড দেখে আর তার সব কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। কি করে তার কাছে এত বড় একটা ক্রেডিট কার্ড আসলো? এটা নিয়ে সবাই তখন লিনকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। সুপ্রথমে বলে ওঠে, তুমি এই কার্ডটা নিশ্চয়ই কারো পকেট থেকে চুরি করেছ। তখন কাকতালীয়ভাবে শাও লিনকে কল করে আর ফোনটা লিনের কাছ থেকে কেড়ে নিয়ে শু রিসিভ করে। ওপাশ থেকে কে আছে তা না জেনে বলতে শুরু করে, তোমার চোর বউ কি করেছে তা দ্রুত এসে দেখে যাও। এই কথা শুনে শাও বুঝতে পারে লিনের নিশ্চয়ই কোনো না কোনো বিপদ হয়েছে, তাই সে দ্রুত সেখানে ছুটে আসে। এদিকে লিন বারবার করে সবাইকে বোঝাতে থাকে, আমি চোর না, আমি কার্ড চুরি করিনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর সবাই যখন লিনের সঙ্গে খারাপ বিহেভ করে, তাকে সম্পূর্ণ চেক করার অজুহাতে তাকে নিচে ঠেলে ফেলে দেয় সবাই। ঠিক তখন সেখানে শাও এসে হাজির হয় এবং জানতে চায় কেন তার সঙ্গে সবাই মিলিয়ে আচরণ করছে। তখন শু শাওকে বলে ও একটা চোর, যার কারণে ওকে সবাই সার্চ করছে। কথা শুনে শাও শুকে বকা দিয়ে বলে, এটিকে সার্চ করার কোনো সিস্টেম? মানুষের ড্রেস খুলে তাকে নিচে ফেলে দিয়ে এটা কোন ধরনের ভদ্রতা? এরপর শাও লিনকে মাটি থেকে তুলে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? তখন লিনের সঙ্গে এতক্ষণ যাবৎ কি হয়েছে সে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। কিভাবে তার সঙ্গে সুর বান্ধবীর ধাক্কা লেগেছে আর এখন তারা কিভাবে তাকে চরমভাবে বদনাম করছে, অপমান করেছে, সবকিছু। লিনের কথা শেষ না হতে হতে শু বলে উঠছে, ও গ্রামের মানুষ, ছোট লোক, ওর কোনো আত্মসম্মান বোধ নেই, যার কারণেই ওই চুরিটা করেছে। আমাদের ভুল হয়েছে ওকে আমাদের কোম্পানিতে চাকরি দেওয়া, এখনই ওকে আমরা বরখাস্ত করে দিব। কথা শুনে শাও অনেক বেশি রেগে যায় আর বলে, কোনো কিছু প্রমাণ হওয়া ছাড়া তোমরা এমন কথা কিভাবে বলো? আগে সত্যিটা প্রমাণ হোক, তারপর শাস্তির ব্যবস্থা করা যাবে। তুমি কোনো প্রমাণ ছাড়া ওকে এতটা অপমান কেন করলে? এরপর শাও তার পকেট থেকে মোবাইল ফোন বের করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে সম্পূর্ণ ঘটনাটা দেখে। এরপর সে বুঝতে পারে সে সত্যি কথাই বলছে আর ওর কোনো দোষ নেই। এরপর শাও সুর বান্ধবীকে লিনের কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে প্রথমে ক্ষমা চাইতে রাজি হয় না, কিন্তু শাওয়ের মুখের উপর সে কোনো কিছু বলতেও পারে না। এক পর্যায়ে বাধ্য হয়ে লিনের কাছে ক্ষমা চায়। তারপর আবার সবার সামনে শাও তার ব্লেজার খুলে লিনকে পরিয়ে দেয়। এরপর লিন এখান থেকে চলে যাওয়ার সময় শু তাকে আবারও বাধা দিয়ে ওই ব্ল্যাক কার্ডটা দেখায়। তখন কার্ডটা দেখে শাও বলে,
ওই কার্ডটা আমি লিনকে দিয়েছি, ও চুরি করেনি। শাও কেন লিনকে ওই কার্ডটা দিয়েছে সে কথা সু জানতে চাইলে শাও তার কোনো কথারই উত্তর না দিয়ে লিনকে নিয়ে এখান থেকে চলে যায়। এই ঘটনায় সু নিজে আরও বেশি অপমানিত হয়। তো যাই হোক, শাও লিনকে নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করায়। লিনকে দেখে শাওয়ের মায়ের ভীষণ পছন্দ হয়। সে লিনের অনেক বেশি প্রশংসা করে এবং লিনকে একটা উপহার দিতে চাইলে সেটা লিন নিতে চায় না, কারণ সে এত দামি উপহার কি হিসেবে নেবে। তবে শাওয়ের মাও কম নয়, তার জোরাজুরিতে লিন শাওয়ের মার সব কথা শুনতে রাজি হয়ে যায়। এই সবকিছু দূর থেকে সু দেখে আরও বেশি জেলাস হতে থাকে। তাই সে সোজা তার আঙ্কেল আন্টির কাছে এসে বিচার দেয় যে এই কোম্পানিতে তাদেরও বেশ বড় একটা অবদান রয়েছে। তাহলে কি করে শাও আর তার মা এমন একটা গ্রামের মেয়েকে দিনের পর দিন প্রাধান্য দেয়? এভাবে চলতে থাকলে সু কখনোই শাওকে বিয়ে করতে পারবে না। এই বলে সে এখান থেকে চলে গেলে সুর আন্টি তার হাজব্যান্ডকে মন খারাপ করে বলতে থাকে, এই মেয়ে যদি দিনকে দিন এমন করতে থাকে তাহলে আমাদের পরিবারে তো মান সম্মান ধুলোয় মিশে যাবে। এইভাবে মানুষকে অপমান করে কথা বলাটা ঠিক না। তখন সুর চাচা তার ওয়াইফকে বোঝায়, আসলে এই বংশে শুধুমাত্র ওই একটা মেয়ে আছে, ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, ওর বাবা মা মরে যাওয়ার পর ওর দায়িত্ব নিয়েছি, ওর সব কথা শুনেছি, তাই এখনও ওর সকল আবদার সহ্য করতে হচ্ছে। তবে চিন্তা করো না, বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। মূলত সুর চাচা চাচির কোনো সন্তান নেই, তাই তারা সুকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। কিন্তু এই কথা শুনে সুর চাচি মোটেও তার চাচার কথায় একমত হয় না, কারণ তাদের একটা সন্তান ছিল, ছোটবেলায় সে হারিয়ে গেছে। তারপর থেকে অনেক চেষ্টা করে তারা তাদের সন্তানকে আর কোথাও খুঁজে পায়নি, যার কারণে সুর আন্টি অনেক ডিপ্রেশনে থাকে। সে তার হাজব্যান্ডের কাছে দাবি করে, তুমি আমার মেয়েকে আজও খুঁজে এনে দিতে পারলে না। তবে আবারও সুর চাচা তার ওয়াইফকে কথা দেয় সে খুব শীঘ্রই তাদের মেয়েকে যে করেই হোক খুঁজে বের করবে। এখন তাদের মেয়ের 18 বছর হয়ে গেছে, না জানি সে কত বড় হয়েছে, কিভাবে মানুষ হয়েছে। সবসময় তারা তাদের মেয়েকে নিয়ে এসবই চিন্তা করে। এদিকে লিন বাড়িতে আসলে খুব জোরে ঝড় বৃষ্টি হতে শুরু হয়। বিদ্যুৎ চমকানোর শব্দে লিন ছোটবেলা থেকেই ভীষণ ভয় পায়। বিদ্যুৎ চমকানোর শব্দ শুনলে লিন চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর লিন চেঁচামেচি শুনে তার রুমে শাও চলে আসে আর তাকে সামলে নেয়। এমন সময় শাওয়ের মা এসে তাদের দুজনকে একসঙ্গে দেখে তাদের ভেতরের বন্ডিং দেখে তার ভীষণ ভালো লাগে। তবে সে এখান থেকে চলে যেতে চাইলে লিন তাকে বোঝায় সে যেমনটা মনে করছে তেমন কিছুই না, কিন্তু শাওয়ের মার যা বোঝার সেটা বুঝে গেছে এবং এখান থেকে সে দ্রুত চলে যায়। পরদিন সকালে লিনের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সে দ্রুত রেডি হয়ে অফিসের জন্য বের হয়। তখন তাকে এই অবস্থায় বের হতে দেখে শাওয়ের মা নাস্তা করে যেতে বলে, কিন্তু তার হাতে নাস্তা করে যাওয়ার মতো সময় ছিল না। তাই সে তাড়াহুড়ো করে বেরোতে গেলে শাওয়ের মা তাকে ডেকে ডেকে টিফিন বক্সে খাবার দিয়ে দেয় আর বলে, রাস্তায় যেতে যেতে খাবার খেয়ে নিও, কালকে অনেক ক্লান্ত ছিল, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। এসব কথা শুনে লিন বেশ লজ্জা পায়, তবে তার প্রতি এত কেয়ারিং দেখে সে মনে মনে অনেক খুশি হয়। অন্যদিকে লিনকে খুঁজতে গ্রাম থেকে তার আন্টি আর খালাতো ভাই আসে। অফিসে এসে তারা সুর কাছে লিনের খোঁজ করে, কিন্তু সু তাদেরকে সঠিক কোনো ইনফরমেশন না দিয়ে বরং অপমান করে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে লিন আসলে সবার সামনে লিনকে তার আন্টি আর ভাই বাজেভাবে ইনসাল্ট করতে শুরু করে। তাকে বকাঝকা করে বলতে থাকে, তোমার মতো দুশ্চরিত্র মেয়ে পৃথিবীতে আর একটা হয় না। আমরা তোমার জন্য গ্রামের ভেতর একটা বিয়ে ঠিক করলাম আর তুমি এখানে পালিয়ে এসেছো। তুমি জানো ওদের টাকা পয়সার অভাব নেই, তবে কেন তুমি এমন করলে? মূলত লিনের আন্টিরা লিনের যার সঙ্গে বিয়ে ঠিক করেছে সে অনেক বয়স্ক এবং গ্রামের কুখ্যাত একজন অপরাধী, প্রায় তাকে অন্যায় করার জন্য জেল খাটতে হয়। তো এমন একজন লোকের সঙ্গে লিন বিয়ে করতে চায় না, এজন্য সে গ্রাম থেকে শহরে পালিয়ে এসেছে আর এই কোম্পানিতে ক্লিনারের চাকরি নিয়েছে। মূলত তার আন্টি লিনকে বিয়ে দিয়ে তাদের অভাব মিটিয়ে নিতে চেয়েছিল, কারণ তারা ছিল প্রচণ্ড লোভী। ওই লোকটার সঙ্গে বিয়ে দিলে সে যে টাকা দিত তা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবেই চলে যেত, কিন্তু লিন পালিয়ে আসায় কোনো কিছুই সম্ভব হয়নি। তো যাই হোক, এই ঘটনা লিনের অফিসে জানাজানি হলে লিনকে শুয়ে এসে কথা শোনাতে ছাড়ে না। শুয়ে এসে লিনকে অপমান করে বলে, যে মেয়ে অন্য একটা ছেলেকে ঠকাতে পারে তার চরিত্র কতটুকু ভালো আমাদের বোঝা হয়ে গেছে, আর এমন চরিত্রহীন মেয়েকে আমরা আমাদের কোম্পানিতে রাখবো না, তোমাকে এখনই বহিষ্কার করা হলো। তখন লিন তার অবস্থানে একটু শক্ত হয়ে বলে, আপনি আমাকে চাকরি থেকে তাড়াতে পারেন না, কারণ আমি কোনো অপরাধ করিনি। আপনি বেশি কথা বললে আমি সিওকে সবকিছু জানিয়ে দিতে বাধ্য হব। এই বলে সে এখান থেকে চলে যায়, কারণ এইভাবে সে বারবার সুযোগ দিলে সু যখন তখন তাকে অপমান করবে। এদিকে লিনের ভাই এসে তাকে মেরে বাড়িতে নিয়ে যেতে গেলে তখন সেখানে শাও এসে লিনকে তার ভাইয়ের কাছ থেকে বাঁচিয়ে নেয়। সেই সুযোগে লিনের ভাই শাওকে না জেনেই উল্টাপাল্টা কথা বলে অপমান করতে থাকে। এরপর শাও নিজের পরিচয় দিলে লিনের ভাই আর আন্টি কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন তারা লিনকে বলতে থাকে, ছোটবেলা থেকে যে তোমাকে আমরা মানুষ করেছি, আমাদের অনেক টাকা খরচ হয়েছে, সেই টাকা আমাদেরকে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব, নয়তো আমাদের সঙ্গে এখন তোমার যেতে হবে, আর আমরা তোমার সাথে যার বিয়ে ঠিক করেছি তাকে বিয়ে করতে হবে। এইভাবে লিনকে প্রেশার দিতে থাকলে শাও একটা কার্ড বের করে তার ভাইকে দিয়ে বলে, এখান থেকে তোমরা $5 মিলিয়ন তুলে নিও,
নিশ্চয়ই এখন তোমাদের খরচের থেকেও বেশি উঠে গেছে। লিনার ভাই কার্ডটা পেয়ে ভীষণ খুশি হয়, কারণ তারা এর আগে কখনোই একসঙ্গে এত টাকা দেখেনি। তাই তারা সবকিছু মেনে নিয়ে এখান থেকে চলে যায়। তবে তারা যাওয়ার আগে জানিয়ে দেয় লিনের মা খুব অসুস্থ। লিন খবর পেয়ে দ্রুত হসপিটালে তার মাকে দেখার জন্য ছুটে আসে। অনেকদিন পর লিন তার মাকে দেখে অনেক খুশি হয়। লিনের মাও লিনকে পেয়ে অনেক সুস্থ ফিল করে। তখন সেখানে শাও এসে লিনের সঙ্গে তার বিয়ের খবরটা দেয়। এই খবর পেয়ে লিনের মা আরও বেশি খুশি হয়। সেই সাথে লিন যে প্রেগনেন্ট এই নিউজটাও তার মাকে দেয়। সবকিছু মিলিয়ে লিনের মা খুবই ইমোশনাল হয়ে পড়ে। তখন লিনের মা তাকে একটা সত্যি কথা জানিয়ে দেয়। লিনের মা জানায়, আমি তোমার বায়োলজিক্যাল মা না, ছোটবেলায় তোমাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তোমাকে এই সত্যটা জানানোর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনো জানাতে পারিনি। তবে ছোটবেলা থেকে তোমাকে আমরা অনেক ভালোবেসে অনেক কষ্ট করে বড় করেছি। এই কথাগুলো শুনে লিনের পার নিচ থেকে মাটি সরে যায়। এমন পরিস্থিতিতে লিন কি বলবে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তবে সে তার মাকে বলে, তোমরাই আমার বাবা মা, আমি কখনো তোমাদের ঋণ শোধ করতে পারবো না। তো যাই হোক, এই ঘটনায় লিন অনেকটা ভেঙে পড়ে আর কান্না করতে করতে রুম থেকে বের হলে শাও তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার আসল বাবা মাকে ঠিকই খুঁজে বের করব। আর তাদের দুজনকারই কথা বলার মুহূর্তে কেউ একজন দূর থেকে ছবি তুলে সাথে সাথে ছবিটা সুর কাছে পাঠিয়ে দেয়। আর সু এই ছবি দেখার পর তো আরো বেশি পাগল হয়ে যায়। সে শাওর পাশে লিনকে মোটেও সহ্য করতে পারে না। এদিকে সুর মন খারাপ দেখে সুর আঙ্কেল আন্টি তাকে নিয়ে তাদের হোটেলে ডিনার করতে আসে। আর সেখানে আসার পর বাথরুমে প্রথমবারের মতো সুর আন্টির সঙ্গে লিনের দেখা হয়। সুর আন্টি ট্যাপ ছাড়তে গিয়ে তার গায়ে ভুলবশত পানি লেগে তার সোয়েটার ভিজে নষ্ট হয়ে যায়। তখন লিন তাকে হেল্প করার জন্য সোয়েটারটা খুলে ওয়াশিং মেশিনে শুকিয়ে দেয়। এমন আচরণ করাতে সুর আন্টি লিনের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তবে সে জানতো না এই লিনের সঙ্গে সুর এত ঝামেলা। আন্টিকে এতটা হেল্প করায় সে লিনকে ধন্যবাদ জানায় এবং হঠাৎ করে জিজ্ঞেস করে, তোমার বয়স কত? কারণ আজ লিনকে দেখার পর বারবার তার হারিয়ে যাওয়া মেয়ের কথা মনে পড়ে। লিন তার বয়স 22 বলাতে সুর আন্টিও চমকে যায়। সে বলে, আমার মেয়েরও 22 বছর বয়স। এই বলে সে এখান থেকে চলে যায় এবং বাইরে এসে সুদের ভেতরে তার সঙ্গে ওয়াশরুমে যা কিছু হয়েছে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। কিছুক্ষণ পর লিন সুর টেবিলে অর্ডার নিতে আসলে সু আবারও সুযোগ বুঝে লিনকে বিন্দুমাত্র অপমান করার সুযোগ ছাড়ে না। অন্যদিকে লিনকে দেখে সুর আন্টি আবারও হাই হ্যালো করে। এটা দেখে সু জিজ্ঞেস করে, তুমি ওকে চেনো নাকি? তখন সুর আন্টি বলে, হয়তো একটু আগে আমার ড্রেসটা শুকিয়ে দিয়ে আমাকে অনেক হেল্প করেছে। এ কথা শুনে সু আবারও লিনকে অপমান করতে শুরু করে। বলে, তুমি তো মানুষকে পটানোর ধান্দা বেশ ভালোই শুরু করেছো। এতদিন এই অফিসের সিওকে পটিয়েছো আর এখন আমার আন্টিকে পটানো শুরু করেছো। তুমি কিসের লোভে এসব করছো? ভেবেছো আমরা কিচ্ছু বুঝতে পারছি না? এই কথা শুনে লিন বলে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আজই প্রথমবারের মতো আপনার আন্টিকে দেখেছি, তাহলে আমি ওনার সাথে কেন এমন আচরণ করব? তাছাড়া আপনার আন্টির জন্য আমি যা কিছু করেছি এটা আমার ডিউটি। আর তাদের সব কথোপকথন শুনে সুর আন্টি বুঝতে পারে এই সে লিন যার জন্য সুর মাথা সবসময় গরম হয়ে থাকে। তবে তাদের এসব ঝগড়াঝাটির এক পর্যায়ে সুর আন্টি সুকে থামিয়ে দেয়, কিন্তু সু তার আন্টির কোনো কথাই শুনতে চায় না। পরের সিনে অন্য ওয়েটাররা সুদের খাবার টেবিলে খাবার সার্ভ করলে অপমান করে লিনকে তাদেরকে খাবার সার্ভ করতে বলে। আর খাবার সার্ভ করতে গিয়ে ঘটে যায় আরও এক বিপত্তি। হঠাৎ করে লিনের হাত থেকে আঙ্কেলের গায়ের উপর কিছুটা খাবার পড়ে যায়। এতে করে সবাই ভীষণ রেগে যায়। লিন আঙ্কেলের কাছে অনেকবার ক্ষমা চায় এবং বলে, আপনি ড্রেসটা আমার কাছে দিন, আমি ক্লিন করে শুকিয়ে দেব। তবে সু হাল ছাড়ার পাত্রী নয়। সে একটা সুযোগ পেয়েছে লিনকে আচ্ছা মতো বেশি কথা শোনানোর, তাই সে সুযোগটা কোনোভাবেই মিস করে না। সুর আঙ্কেল যখন ড্রেসটা ক্লিন করার জন্য লিনের কাছে পাঠায়, তখন সু আর আঙ্কেল লিনের পেছন পেছন আসে আর তাকে আবারও যাচ্ছে না তাই বলে অপমান করতে থাকে। সুদের লিনের কাজ পছন্দ হলেও তারা লিনের কাজ পছন্দ হয়নি এমনটা বলতে থাকে। এরপর তারা লিনকে বিভিন্ন কথা বলে জাজ করতে থাকে। সে কোন গ্রামের মেয়ে হয়ে শহরে এসেছে এবং সু আর শাওয়ার মাঝখানে এসেছে এসব কথা বলতে থাকে। এই বাচ্চাটাকার তার চরিত্রের সমস্যা আছে। এভাবে একের পর এক কথা বলতে থাকলে লিন প্রথমে তাদেরকে কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যেতে চাইলে সু লিনকে ধরে টানাটানি করতে থাকে। আর এক পর্যায়ে সুকে সঙ্গ দেওয়ার জন্য তার আঙ্কেলও লিনের গায়ে হাত তুলে। শুধু তাই নয়, তাকে উপরের সিঁড়ি দিয়ে নিচে ঠেলে ফেলে দেয়। এদিকে সুর আন্টি টেনশন করতে থাকে। তারা দুজন কতক্ষণ আগে এই ড্রেসটা পরিষ্কার করানোর জন্য লিনের সাথে গিয়েছে, এখনও তারা ফিরে আসছে না, কি করছে? তখন সেখানে শাও এসে হাজির হলে এই বিষয়টা শেয়ার করে। আর এই কথা শোনার পর শাও লিনকে নিয়ে বেশ টেনশনে পড়ে যায়। তখন সেখানে একজন স্টাফের কাছ থেকে জানতে পারে লিন সু আর তার আঙ্কেলকে নিয়ে গেস্ট রুমের দিকে গিয়েছে। তাই শাও আর বেশি দেরি না করে দ্রুত সেদিকে ছুটে যায়। শাওয়ের যাওয়া দেখে সুর আন্টিও তার পেছন পেছন যায়। আর এতক্ষণ শাও মনে মনে যে ভয়টা পাচ্ছিল তার ভয়টাই সত্যি হয়। শাও গিয়ে দেখতে পায় লিন সেন্সলেস হয়ে নিচে পড়ে আছে। এই অবস্থা দেখে শাও তাকে তুলে নিয়ে দ্রুত হসপিটালে অ্যাডমিট করায়। লিনকে নিয়ে যাওয়ার সময় সুর আন্টি লিনের গলায় একটা জন্মদাগ দেখতে পায়। আর এটা দেখে সে চিনতে পারে এটাই তার হারিয়ে যাওয়া মেয়ে।
তাই সে চিৎকার চেঁচামেচি করে সবাইকে ডাকতে শুরু করে এবং এই বিষয়টা বললে প্রথমে কেউ বিশ্বাস করতে চায় না। পরবর্তীতে তারা হসপিটালে যায় আর সে জোর দিয়ে বলতে থাকে, আমি আমার মেয়েকে চিনতে ভুল করিনি, আমি দেখেছি ওর গলায় দাগ আছে, ওই আমাদের মেয়ে ইউ। অন্যদিকে লিনের বাবা খুব আফসোস করতে থাকে, কারণ সে নিজ হাতে না জেনে নিজের মেয়েকে মেরেছে, আজ তার জন্য তার মেয়ের এই কন্ডিশন। এমনকি তারা ডিএনএ রিপোর্ট দেখে শিওর হয় লিন তাদের একমাত্র মেয়ে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় সৌভাগ্যবশত লিন এবারের মতো বেঁচে গেছে, কিন্তু তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি। আর এই ঘটনার পর লিন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর লিনকে তার আসল বাবা মা পরিচয় জানানো হলে লিন আরও বেশি কষ্ট পায়, কারণ তার বাবা মাই আজ তার এত বড় ক্ষতির কারণ। তাছাড়া তারা যদি তার বাবা মাই হতো, তাহলে তাদের এত অর্থ সম্পত্তি থাকার সত্ত্বেও কেন তারা এত বছরে তাদের মেয়েকে খুঁজে বের করেনি? সে তার বাবা মাকে ভুল বুঝতে থাকে। ঠিক তখনই সেখানে তার মা এসে জানায়, আমরা তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তবে এমন পরিস্থিতিতেই লিনের বেশি কষ্ট হচ্ছিল তার বাবাকে দেখে, কারণ তার বাবা কিভাবে নিজের মেয়ের এমন ক্ষতি করতে পারে, তাই সে চাইলেও তাদেরকে একদমই ক্ষমা করতে পারছিল না। তবে এমন পরিস্থিতিতে শাও আর তার মা লিনকে সান্ত্বনা দেয়, তাকে বোঝায়, তুমি কখনো টেনশন করো না, যে কোনো পরিস্থিতিতে আমরা তোমার পাশে আছি, তোমাকে আমরা আমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি। এই কথা শুনে লিন একটু ভরসা পায়, তবে সে তার বাবা মাকে তার সামনে সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে তার বাবা মা লিনের পরিস্থিতি বুঝতে এখান থেকে চলে যেতে বাধ্য হয়, কারণ তারা না চাইতেও লিনের জীবনে সবচেয়ে বড় ক্ষতি তারাই করে ফেলেছে। তার গর্ভের সন্তানটাকে নষ্ট করে দিয়েছে, যেটা কোনো মেয়ে হয়তো তার বাবার কাছ থেকে এক্সপেক্ট করতে পারে না। তবে অন্যায়ের জন্য লিনের বাবা তার কাছে বারবার ক্ষমা চায়, কারণ সে স্বীকার করে নেয় এই ভুলের জন্য সবকিছু তার দোষ, সে না বুঝে এমনটা করে ফেলেছে। কিন্তু মানুষের বিবেকের কাছে প্রশ্ন করলে লিনের বাবা হেরে যায়। লিনের বাবা এখন যতই ক্ষমা চাক, সে কি তার বাচ্চাটাকে আর ফিরিয়ে দিতে পারবে? লিন যদি তার মেয়ে নাও হতো, তাহলেও বা কিভাবে একটা মানুষের এত বড় ক্ষতি করে? তাছাড়া লিন অভিমানে তার এই বাবা মাকে স্বীকৃতি দিতে চায় না। তার আসল বাবা মাকে সেই গ্রামের গরিব অসহায়দের নিজেদের বাবা মা হিসেবে পরিচয় দেয়। এদিকে লিনকে হসপিটাল থেকে বাসায় আনার পরও লিনের শাশুড়ি তার অনেক কেয়ার করতে থাকে, তবে এখন তার কোনটা খাওয়া প্রয়োজন, কি করা প্রয়োজন সেদিকেও নজর রাখে। লিন এমন সেবা যত্ন পেয়ে অনেক খুশি হয়। তো তখন আবারও লিনের মা লিনের সঙ্গে দেখা করতে এখানে এসে হাজির হয়। প্রথমে লিনের শাশুড়ি তাদের সঙ্গে দেখা করতে নিষেধ করে দেয়, কারণ সে জানতো লিন মোটেও তার মাকে এখন সহ্য করতে পারছে না। তবে লিন তার মাকে ভেতরে আসতে বলে তাদের সঙ্গে দেখা করতে চায়। লিনের পারমিশন থাকায় লিনের মাকে বাড়ির ভেতরে আসতে দেওয়া হয়। লিনের মা এসেছে লিন কেমন আছে সেটা দেখার জন্য। লিনের মা বাবা আবারও তার কাছে ক্ষমা চেয়ে তাদের পক্ষ থেকে অনেক কিছু উপহার দিতে চায়, কিন্তু লিন এগুলো নিতে চায় না। মনে মনে সব কিছুর জন্য অপমান বোধ করে। আর ঠিক তখন সেখানে শাও এসে হাজির হয় আর তাদেরকে বলে, আমাদের এসব কোনো কিছুর প্রয়োজন নেই, আমার যা কিছু আছে তাতেই লিন তার সব পূরণ করতে পারবে। তখন তারা বলে, এগুলো তোমাদেরকে আমরা যৌতুক হিসেবে বা ছোট করার জন্য দিচ্ছি না, আমাদের পক্ষ থেকে ছোট্ট উপহার। কিন্তু তারা এই উপহার নিতে কেউই রাজি হয় না, কারণ লিন তার মা বাবাকে মন থেকে মেনে নিতে পারছে না। সেখানে তাদের উপহার কিভাবে মেনে নেবে? লিনের বাবা মা এখান থেকে চলে গেলে লিনের শাশুড়ি তাকে বোঝায়, রক্তের সম্পর্ক চাইলেই শেষ করা যায় না। তারা যখন তোমার কাছে বারবার ক্ষমা চেয়ে ফিরে আসতে চাইছে, তোমার উচিত তাদেরকে ক্ষমা করে মেনে নেওয়া। অন্যদিকে সু উঠে পড়ে লাগে লিনের ক্ষতি করার জন্য, তাই সে হসপিটালে ফোন দিয়ে লিনের মায়ের ঠিকানা খুঁজে বের করে আর তার সঙ্গে দেখা করে লিন সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। প্রথমে লিনের মা কোনো কিছুই বিশ্বাস করতে না চাইলেও একটা পর্যায়ে সু বিভিন্ন কথা শুনতে সে বাধ্য হয়। তো সু বলে, আপনার কি মনে একবারও প্রশ্ন জাগেনি ও গ্রাম থেকে সে শহরের একটা কোম্পানির সিইওকে কিভাবে বিয়ে করবে? লিনের সঙ্গে শাওয়ের বিয়ে হয়নি, তাদের অবৈধ সম্পর্ক এবং তার গর্ভে অবৈধ বাচ্চা। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার মেয়ে লিনের কাছ থেকে শুনে নেবেন। আরও বোঝায়, আপনি এত নামি দামি নার্সিংহোমে কিভাবে ভর্তি হয়েছেন? আপনার চিকিৎসার খরচ কে বহন করছে? গ্রাম থেকে এসে একটা জায়গায় ক্লিনারের চাকরি করলে কি এত টাকা পাওয়া সম্ভব? আপনার মেয়ে বিভিন্ন ছেলেদের সঙ্গে এমন অনৈতিক সম্পর্কে জড়িয়ে টাকা রোজগার করে, সে টাকা দিয়ে আপনার চিকিৎসা করাচ্ছে। এই সমস্ত কিছু বললে লিনের পালিত মা ভীষণ কষ্ট পায়। একটা পর্যায়ে সে লিনকে ভুল বুঝে ছোটবেলা থেকে তারা লিনকে যে আদর্শে মানুষ করেছে, লিন সেটা হতে পারেনি ভেবে অনেক আফসোস করে। তারা গরিব হতে পারে, গ্রামের মানুষ হতে পারে, কিন্তু ভদ্রতার শিক্ষা দীক্ষায় লিনকে মানুষ করেছে। তো যাই হোক, সু লিনের মার বিভিন্নভাবে কান ভাঙাড়ি দিয়ে এখান থেকে চলে গেলে লিনের মা এসব কিছু সহ্য করতে না পেরে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন লিনের কাছে হসপিটাল থেকে ফোন করা হয় আর জানানো হয় তার মায়ের অবস্থা খুবই খারাপ। খবর পেয়ে লিন দ্রুত হসপিটালে এসে পৌঁছায়। লিনের সাথে তার মাকে দেখতে শাও হসপিটালে আসে। তবে লিনের মা লিনকে দেখা মাত্রই তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে, তার চোখের সামনে থেকে চলে যেতে বলে, কারণ তার মেয়ে এমন অন্যায় করবে সে কোনোদিনও ভাবতে পারেনি। লিনের মা জিজ্ঞেস করে, সু যেসব বলে গেছে সেসব সত্যি কিনা, তুমি কেন এমন অন্যায় অপরাধ করেছ? এইভাবে সে নিজের শিক্ষার প্রতি গিল্টি ফিল করলে লিন তাকে সব সত্যি কথা বুঝিয়ে বলে, কিন্তু তাতেও লিনের মা তার কথায় বিশ্বাস করে না।
এমন পরিস্থিতিতে সেখানে শাও এসে লিনের পাশে দাঁড়ায় আর বলে লিন সব সত্যি কথা বলছে। এই বলে সে তাদের বিয়ের যাবতীয় ডকুমেন্ট দেখায়। এই সব কিছু দেখার পর লিনের মা লিনকে বিশ্বাস করে যে তার মেয়ে আর যাই করুক কোনো অন্যায় করেনি। সেই সাথে লিন তার মাকে এটাও বুঝিয়ে বলে সু তাকে মোটেও সহ্য করতে পারে না, কারণ সু হচ্ছে তার আসল বাবা মায়ের ভাইজি। তাই সে হঠাৎ করে লিনকে মেনে নিতে পারছে না, ভাবছে হয়তো তার সম্পত্তি লিন নিয়ে যাবে, যার কারণে তার সম্পর্কে এসব বাজে কথা বলে গেছে। এদিকে বাসায় ফিরতে সু আবারও এসে লিনের সঙ্গে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং লিনকে সবার চোখে খারাপ সাজানোর জন্য সে নিজেকে নিচে আঘাত করে। অর্থাৎ সেদিন যেমন সে লিনকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল, আজ নিজেই সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর সে আহত হলে সবাই যখন সেখানে আসে তখন সবার সামনে কান্নার নাটক করে বলে লিন তাকে ঠেলে নিচে ফেলে দিয়েছে। সু যে মিথ্যা কথা বলছে সেটা লিন সবাইকে বললেও কেউ লিনের কথা তখন বিশ্বাস করে না। এতে লিন আবারও তার মায়ের প্রতি খুবই কষ্ট পায়, কারণ তার মা তার কথা বিশ্বাস না করে ওই মিথ্যাবাদী সুর কথা বিশ্বাস করে। এদিকে এই সব কিছু দূর থেকে শাও খেয়াল করে দেখে। সেখানে সে সু আর আন্টিকে তার স্পষ্টভাবে বলে দেয় এই বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যাবেন, আর কখনোই বাড়িতে আসবেন না, কারণ আমি সব সত্যটা দেখেছি, সবই জানি। অন্যদিকে লিন মন খারাপ করে থাকলে শাও এসে তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকাল হতেই লিন তার কাজে জয়েন করে। অফিসে এসে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে তখন সেখানে দুজন পরিচ্ছন্নতা কর্মী এসে বলে তুমি এই কোম্পানির চেয়ারম্যানের ওয়াইফ হয়ে কেন এই কাজ করছো? তাছাড়া চেয়ারম্যানই বা কেমন তোমাকে দিয়ে এখন এইসব কাজ করতে দিচ্ছে? তুমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও তারা তোমাকে এভাবে কেন ছেড়েছে? তখন লিন সবাইকে থামিয়ে দিয়ে বলে আমার কাজ করতে ভালো লাগে, এটা আমার কাজ, তাই আমি এসব করছি, এখানে তাদের কোনো দোষ নেই। মূলত লিনের কলিগরা জানতো না লিনের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তখন সেখানে শুয়ে এসে আবারও লিনের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করতে শুরু করে। তবে লিন সুকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় কোনো কাজই ছোট না, আমি এই কাজ করছি তাতে তোমার সমস্যা কোথায়? যদি আমার হাজব্যান্ড বা আমার সমস্যা না থাকে আমি তো কোনো অন্যায় কাজ করছি না, অন্যের কাজকে রেসপেক্ট করতে শেখো। সেই সাথে লিন সবাইকে অবাক করে দিয়ে আরও জানায় তুমি আমার এত কথা অফিসের কলিগদের জানিয়েছ, কিন্তু তুমি এটা জানাওনি কেন আমি তোমাদের পরিবারের মেয়ে, নাকি আমাকে গ্রহণ করতে তোমাদের লজ্জা হচ্ছে? সুপরিবারের সন্তান হিসেবে লিনকে মেনে নিতে সু অস্বীকার করে। তখন লিন বলে আমি তোমার পরিবারের কেউ হতে আসিনি, কিন্তু তোমার চরিত্র কেমন সেটা আবারও প্রমাণ হয়ে গেল। তাদের সব কথাবার্তা শুনে সেখানে থাকা সকল স্টাফ অবাক হয়ে যায়। সব স্টাফরা মনে করে আসলে লিন বড় পরিবারের মেয়ে, বিধায়ী কোম্পানির সিওকে বিয়ে করতে পেরেছে। তাছাড়া লিনকে সবাই আরও বেশি সম্মান করতে থাকে, কারণ সে এত বড় পরিবারের মেয়ে আর বউ হওয়া সত্ত্বেও ক্লিনারের কাজ করতে তার কোনো আপত্তি নেই। সে কাজকে তাহলে ঠিক কতটা সম্মান করে। এদিকে সু কোনোভাবেই লিনকে জব্দ করতে না পেরে চলে যায় এবং তার সে পালিত আন্টির ছেলের সঙ্গে দেখা করে, কারণ সে ভালো করেই জানতো লিনের এই ভাই আর আন্টি সবসময় লিনের ক্ষতি করতে চায়। তাই সে তাদের সঙ্গে এক হয়ে লিনের ক্ষতি করবে। লিনের ভাইকে অনেক টাকার লোভ দেখিয়ে লিনের ক্ষতি করে। লিনের ভাই তো আগে থেকেই লোভী, তাই সে টাকা পেয়ে সবকিছু ভুলে যায় আর সে লিনের ক্ষতি করতে এক পায়ে খাড়া হয়ে যায়। কিছুক্ষণ পর লিনের ভাই তাকে ফোন করে জানায় তোমার মাকে জীবিত দেখতে হলে দ্রুত আমি যেখানে বলছি সেখানে চলে এসো। মূলত সুর কথা শুনে লিনের ভাই লিনের পালিত মাকে কিডন্যাপ করেছে। লিন খবর পেয়ে সেখানে ছুটে আসে আর দেখে তার মা আন্টি চুপচাপ বসে আছে। লিনের মা বুঝতেই পারেনি তাকে তার বোন আর তার বোনের ছেলে কিডন্যাপ করেছে এবং তার জন্য লিনকে ব্ল্যাকমেইল করেছে। লিনের মা বরং তাকে বোঝায় আমার গ্রামের জন্য মন খারাপ করছিল, তাই আমি হসপিটাল থেকে এখানে চলে এসেছি। লিন বলে তোমার এখন চিকিৎসার প্রয়োজন, ডক্টর তোমাকে উঠতে নিষেধ করেছে। এই বলে সে তার মাকে নিয়ে যেতে চাইলে লিনের আন্টি বাধা দেয়। সেখানে তাদের ভেতর ঝামেলা শুরু হয়। তারা বলতে থাকে তোমার মায়ের প্রতি তোমার কোনো অধিকার নেই, কেন তুমি তাকে এখান থেকে নিয়ে যাচ্ছ? লিনও তখন তাদেরকে বেশি কথা শুনিয়ে দেয়। তোমার মায়ের জন্য কি করেছো? তার অসুস্থ শরীরে তার ক্ষতি করার চেষ্টা করেছো, তাকে এখানে এনে বেশি অসুস্থ বানাতে চাইছো। লিনের ভাই আবারও লিনের কাছে অনেক টাকা দাবি করে, তাহলে তাদেরকে এখান থেকে যেতে দেবে বলে, কারণ লিনের ভাই জানে এখন লিনের কাছে অনেক টাকা আছে। লিন তখন তাদেরকে কোনো প্রকার টাকা দিতে পুরোপুরি অস্বীকার করে। লিনের সাথে ঝামেলা হতে দেখে লিনের মা তাকে বাঁচাতে আসলে লিনের ভাই লিনের পালিত মাকেও ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে লিন ভীষণ রেগে যায়। এক পর্যায়ে লিনের সঙ্গে তার ভাইয়ের হাতাহাতি শুরু হলে লিনের ভাই লিনকে মারতে গেলে সেখানে শাও এসে তাকে ধরে ফেলে। মূলত শাও খবর পেয়েছে লিন একা গ্রামে এসেছে। সে বুঝতে পেরেছিল এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা হবে, তাই শাও লিনকে প্রোটেক্ট করার জন্য এখানে ছুটে আসে। তার সন্দেহ ঠিক হয় লিনের ভাই তাদের মারার প্ল্যান করছে। এরপর শাও লোক লাগিয়ে খবর নেয় এই কাজটা হঠাৎ করে লিনের ভাই কেন করলো। এরপর তারা জানতে পারে এই সব কিছুর মাস্টার মাইন্ড সু লিনের ভাইকে দিয়ে সমস্ত কাজ করিয়েছে। এখন লিনদের আরও বেশি সতর্ক থাকতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে তাদের আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই এবার লিন আর শাও দুজনে মিলে একটা প্ল্যান করে। যেমন প্ল্যান করে তাদের ক্ষতি করতে চাইছে, এবার লিনরা প্ল্যান করে তাদের ক্ষতি করার হাত থেকে নিজেরা বাঁচাতে চাইছে। যার কারণে লিন তার ভাইকে খবর দিয়ে একটা রেস্টুরেন্টে ডাকিয়ে আনে
এরপর তার সঙ্গে খুব ভালো আচরণ করে, তাকে নিজের হাতে চা বানিয়ে খাওয়ায়। হঠাৎ করে লিনের এমন পরিবর্তন দেখে লিনের ভাইও বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না লিন কেন তার সঙ্গে এত ভালো আচরণ করছে। তখন লিন তার ভাইকে বুঝিয়ে বলে, আমি সবকিছু আগে থেকে জানি, তুমি কার ইশারায় আমার ক্ষতি করার চেষ্টা করছো। তোমাকে সু যত টাকা দিয়েছে আমি তার ডাবল দেব। তুমি যদি আমার কথা মতো কাজ করো, তুমি সুকে কখনো জানাবে না তুমি আমার সঙ্গে দেখা করেছো। তাহলে তুমি আমার কাছ থেকেও টাকা নিতে পারবে, ওর কাছ থেকেও টাকা নিতে পারবে। তবে তার বিনিময়ে সে তোমাকে যা কিছু করতে বলবে তুমি আমাকে তা আগে থেকেই জানিয়ে দেবে। আরও একটা কাজ করতে পারো, তুমি চাইলে তুমি সুর সঙ্গে ওই বড় পরিবারে তোমার বিয়ে করিয়ে দিতে পারি আমি। আর তখন রাজকন্যাও তোমার, রাজপ্রাসাদও তোমার। তুমি চাইলে সুখে শান্তিতে আরামে আয়েসে তোমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারো। এসব কথা শুনে লিনের ভাই আরও বেশি খুশি হয়ে যায়। তবে সে প্রথমে লিনকে বিশ্বাস করতে চায় না, মনে করে লিন হয়তো তাকে ধোঁকা দিচ্ছে। কিন্তু সে ধীরে ধীরে লিনের ফাঁদে পা দিয়েই ফেলে। তো যাই হোক, লিনের ভাই তাকে প্রশ্ন করে, তুমি হঠাৎ করে কেন আমার এত উপকার করবে, আর আমি কেনই বা তোমাকে বিশ্বাস করব? লিন বলে, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, বিশ্বাস করলে তোমারই ভালো হবে, না করলে কিছুই করার নেই। এখন তুমি তোমার ভালো চাইলে আমার অফারে রাজি হতে পারো, এতে তোমার ক্ষতি হবে না। আর রাজি না হলে সেটা তো একান্তই তোমার ব্যাপার। তাছাড়া আমি তোমার খারাপ চাই না। যত যাই হোক, ছোটবেলায় একসাথে মানুষ হয়েছি তো। লিনের এসব ইমোশনাল কথা শুনে তার ভাইয়ের আর কোনো কিছুই করার থাকে না। তাই সে অনেক ভেবেচিন্তে লিনের অফারেই রাজি হয়ে যায়। তার লোভ আর সামলাতে পারে না, লিনের কথা মতো সে কাজ করতে চায়। লিন তার ভাইকে সাবধান করে দেয় সে যেন কোনো চালাকি না করে, তাহলে হিতে বিপরীত হবে। বিপদটা শুধু তারই হবে, কারণ লিনের এখন কোনো কিছুরই অভাব নেই। সাপোর্টিভ স্বামী, ধনী একটা পরিবার, সেই সাথে নিজেও এখন ধনী পরিবারের মেয়ে। ভুগতে হলে লিনের ভাইকেই ভুগতে হবে। তো এই সব কিছু ভেবে লিনের ভাই বলে, আমাকে $1 বিলিয়ন দিলে আমি তোমার মতো কাজ করে দেব। তুমি আমাকে $1 বিলিয়ন দেবে, আর বাকি টাকা আমি সুর কাছ থেকে বুঝে নেব। লিনও বাধ্য হয়ে তারই শর্তে রাজি হয়ে যায়। লিন খুব সুন্দরভাবে এই ডিলটা হ্যান্ডেল করায় শাও তাকে অভিনন্দন জানায়। অন্যদিকে লিনের কথা মতো তার ভাই সুর সঙ্গে দেখা করতে আসলে গোপনে শাওর অ্যাসিস্ট্যান্ট দূর থেকে তাদের দুজনের ছবি তুলে রাখে, সময় মতো এই ছবি কাজে লাগাবে বলে। তবে লিনের ভাই এখানে চালাকি করে সুর চায়ে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। এরপর লিনের ভাই শাও আর লিনের সঙ্গে দেখা করে তার ডিলের জন্য যে টাকা ফাইনাল করেছিল সে টাকাটা এক্ষুনি চায়, কিন্তু এক্ষুনি টাকাটা তাকে দিতে সে রাজি হয় না। তখন লিনের ভাই বলে, আমি এত রিস্ক নিয়ে তোমার আসল বাবা মার সামনে সুকে কালারিং বানিয়ে দেব, আর তুমি আমাকে বিশ্বাস করে টাকা দিতে পারবে না, এটা তো হবে না। তুমি যদি টাকা দিতে না পারো তাহলে আমি বাকি কাজটা আর করবো না। তো এক পর্যায়ে শাও তাকে সম্পূর্ণ টাকার সাথে সাথে দিয়ে দেয়। এদিকে লিনের আসল বাবা মাকে সেই হোটেলে ডেকে পাঠানো হয় লিন অসুস্থ এই খবর দিয়ে। হোটেল রুমে লিনের বাবা মা আসলে দেখতে পায় লিন হোটেলে শুয়ে আছে, কিন্তু এই বিছানায় মূলত লিন ছিল না, ছিল সু। আর সুর পাশে শুয়েছিল লিনের ভাই। এই অবস্থায় লিনের ভাইকে দেখে সুর আন্টি চিৎকার করে তাকে বকাঝোকা করে, কেন সে তার মেয়ের কাছে এভাবে শুয়ে আছে। তখন লিনের ভাই বোঝাতে থাকে, এবার বুঝলেন তো আপনাদের মেয়ে কেমন টাকার বিনিময়ে এমন ছেলেদেরকে বিছানায় নিয়ে আসে। ও আমাকে টাকা দিয়েছে, তাই আমি এখানে এসেছি। এসব কথা শুনে লিনের মা অনেক রেগে যায় আর লিনকে ভুল বুঝে এখান থেকে নিয়ে চলে যায়। তবে সে যাওয়ার আগে বারবার করে লিনকে বিছানার ভেতর থেকে উঠে আসতে বলে, কিন্তু লিনের ভাই বলে ও ঘুমাচ্ছে, এখন উঠবে না। মূলত বিছানায় ছিল সু, সেও বেশ ভয় পেয়েছিল যদি তার আঙ্কেল আন্টি একবার তাকে দেখতে পারে তাহলে মান সম্মান সব শেষ। এমনও হতে পারে তাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে। তখন তার কি হবে? লিনের সঙ্গে জঘন্য খেলা খেলতে গিয়ে তাকে বদনাম করতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মূলত সু চেয়েছিল তার আঙ্কেল আন্টির কাছে লিনকে ছোট করতে, যার কারণে সে লিনের ভাইয়ের সঙ্গে মিলে এত বড় একটা রিস্ক নিয়ে এই খারাপ প্ল্যানে তাকে সঙ্গ দিতে রাজি হয়েছে। তো যাই হোক, লিনের বাবা মা লজ্জায় সেখান থেকে বের হয়ে আসে আর ভাবতে থাকে একটা ম্যারেজ মেয়ে গর্ভবতী হয়ে কিভাবে অন্য একজন পুরুষের সঙ্গে এভাবে সময় কাটাতে পারে, তাও আবার সে তার সম্পর্কে ছোটবেলা থেকে ভাই। এমন একটা মেয়ে আমাদের সন্তান, এটা এখন ভাবতেও আমাদের লজ্জা লাগছে। তখন তারা দেখতে পায় লিন আর শাও দুজনের তাদের সামনে থেকে হেঁটে আসছে। তাদের দুজনকে দেখে লিনের মা যেন ভূত দেখেছে এমন একটা অবস্থা হয়। তখন সে দ্রুত লিনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে তাহলে ভেতরে কে? তখন লিন তার মাকে আবারও সাথে করে নিয়ে ভেতরে আসে আর সব সত্যি এখানেই উন্মোচিত হয়ে যায়। বিছানায় লিন নয় বরং সু ছিল, সেটা সবাই জেনে যায়। এই সুর প্ল্যান ছিল লিনকে বদনাম করা। তখন চোখ পাল্টে দিয়ে লিনের ভাই তাদের প্ল্যান মতো বলতে থাকে, আমার সাথে সুর অনেক দিনের সম্পর্ক আছে। এ কথা শুনে সুর মাথায় হাত পড়ে যায়। সে চিৎকার করে বলে, মিথ্যা কথা, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কিছুই হয়নি, ও সব মিথ্যা কথা বলছে। আমাদেরই একটা প্ল্যান ছিল লিনকে ফাঁসানোর জন্য, তোমাদের চোখে লিনকে খারাপ করার। কিন্তু এই কথা তখন আর কেউই বিশ্বাস করে না, বরং লিনের মা সুকে ভুল বোঝে। ওই যে কথাই বলে না, অন্যের জন্য কবর খুঁড়লেই সেই খবরে নিজেরই পড়তে হয়, সুয়ের অবস্থা ঠিক তাই হয়েছে। যে বদনাম লিনকে দিতে চেয়েছিল সেই বদনাম এখন নিজের হয়েছে। লিন তার মা আর বাবাকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়, শুধু আজকে এই ঘটনা সে ঘটিয়েছে তা না, এর আগে যা কিছু হয়েছে সবকিছু সুর পরিকল্পনা।
সে কখনো লিনকে সহ্য করতে পারে না, যার কারণে সব কিছু করেছে। এরপর লিনের বাবা মা সুর সঙ্গে লিনের ভাইয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ে করানোর আগ মুহূর্ত পর্যন্ত সু প্রমাণ করার চেষ্টা করে তার সঙ্গে লিনের ভাইয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাতে কোনো লাভই হয় না। ওই যে রেস্টুরেন্টে আগে তাদের গোপনে ছবি তুলে রেখেছিল, সেই ছবিটা লিন তার বাবা মাকে দেখিয়ে বলে অনেক আগে থেকেই সুর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক আছে। এখন সু সেটা অস্বীকার করছে ও গ্রামের মানুষ তাই ওকে মেনে নিচ্ছে না। এর আগে পরে অনেকবার সে আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছে, তবে সুকে এইভাবে বিয়ে করিয়ে দেওয়ার জন্য সু তাদের প্রতি আরও রেগে যায়। সে লিনকে অনেক বেশি কথা শোনায়, এমনকি তার আঙ্কেল আন্টিকেও বলে তোমরা তোমাদের স্বার্থের জন্য আমার সাথে এমন কিছু করছো, তোমরা আমাকে কখনো ভালোবাসোনি। আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে তোমরা শুধু আমাকে ব্যবহার করেছো, যাতে সব সম্পত্তি শুধু নিজেরা ভোগ করতে পারো আর তোমাদের মেয়েকে সুখে নিয়ে থাকতে পারো। সুর মুখ থেকে এমন কথা শুনে তার আঙ্কেল আন্টি দুজনেই ভীষণ কষ্ট পায়, কারণ কখনো তারা সুকে নিজের মেয়ের থেকে কম কিছু ভাবেনি। তারা পরম যত্নে মানুষ করেছে, আজ সে তার এই প্রতিদান দিল। এরপর লিনের ভাই সুকে বিয়ে করে তার গ্রামে নিয়ে আসে। এই গ্রামের জীবন কেমন সেটা হাড়ে হাড়ে সু টের পায়। এখানে সে থাকতে না চাইলে লিনের আন্টি তাকে আচ্ছা মতো ধোলাই করে জল্লাদ শাশুড়ি কেমন হয় সেটা বুঝিয়ে দেয়। এরপর যখন সে লিনের আন্টিকে তার করা অত্যাচার সহ্য করতে না পেরে মারতে যায়, তখন সে প্রতিবাদ করে তার ছেলে, অর্থাৎ সুর পাশে কেউই থাকে না। সুকে এইভাবে সবকিছুর সঙ্গে একা একা লড়াই করতে হয়। কখনো সে শাশুড়ির কাছে মার খায় তো কখনো স্বামীর কাছে, যার কারণে সে আরও বেশি জেদি হয়ে ওঠে লিনকে মারার জন্য। তো যাই হোক, এত কিছুর পর লিন যে সুখে থাকবে সেটা নিয়েও তার বেশ ভয় লাগে, কারণ সু যেরকম মানুষ সে চুপ করে বসে থাকার মানুষ না, তাদের এগেইনস্টে কোনো না কিছু অবশ্যই করবে। তাই লিন আর সাউ সবসময় খুবই সতর্ক থাকতো। কিছুদিন পরে লিন তার মায়ের সঙ্গে দেখা করতে গ্রামে আসলে তার সঙ্গে আবারও সুর দেখা হয়। যেহেতু সু তার প্রতি অনেক রেগেছিল, তাই তাকে দেখা মাত্রই সু লিনকে ধাক্কা মেরে উঁচু থেকে নিচে ফেলে দেয়। তো সেখান থেকে লিনকে হসপিটালে ভর্তি করা হলে লিনের ছোটবেলার সমস্ত কথা মনে পড়ে যায়, অর্থাৎ তার স্মৃতিশক্তি আবারও ফিরে আসে। ছোটবেলায় ঠিক এইভাবেই সু তাকে ধাক্কা মেরে একদিন নিচে ফেলে দিয়েছিল, কারণ সু ছোট থেকে লিনকে একদমই সহ্য করতে পারত না। ছোটবেলা থেকেই তাকে প্রচণ্ড রকম হিংসা করত এবং সবসময় তার পিছনে লেগে থাকতো, সবসময় সুযোগ খুঁজত কিভাবে সু লিনের যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে। তো লিনের জ্ঞান ফিরতেই লিনকে সামলানোর জন্য শাও এসে সেখানে হাজির হয়, আর তখন লিন এই সমস্ত ঘটনা শাওর সাথে শেয়ার করে। সবাই বুঝতে পারে লিনের মেমোরি লস হয়েছিল আর এখন তার সবকিছু মনে পড়ে গেছে। সবাই অকপটেই লিনের সব কথা স্বীকার করে নেয়। তার ছোটবেলার সমস্ত কথা মনে পড়ার পর সেখানে লিনের ব্যাপারে আর শাওয়ের ব্যাপারেও সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সব শোনার পর শাও তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আর টেনশন করো না, এখন থেকে আর এমন কোনো কিছুই তোমার সাথে হবে না। আমি সবসময় তোমার পাশে আছি এবং পাশেই থাকবো। তুমি নিশ্চিন্তে আমার উপর বিশ্বাস করতে পারো। এখন থেকে তোমার সব টেনশন আমার। আর সুকে তার এমন কাজের জন্য পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও আর কখনোই তোমার বা অন্য কারো ক্ষতি করতে পারবে না। তুমি এখন থেকে একটা নিশ্চিন্ত জীবন পাবে। এরপর দেখা যায় শাও লিনকে খুব সুন্দর করে একটা জায়গায় নিয়ে প্রপোজ করে, কারণ এখনো পর্যন্ত তারা কেউ কাউকে প্রপোজ করেনি। আর এখানেই আজকের এই অসাধারণ গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের ড্রামার এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পরবর্তীতে কী ধরনের ড্রামা দেখতে চান জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের পছন্দের ড্রামা নিয়ে আবারও হাজির হব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।